দেশের রাজনীতিতে আবারও ঝড় তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্প্রতি লন্ডন থেকে ভার্চুয়াল বক্তব্যে তিনি সতর্ক করে বলেছেন, দেশের ওপর চলছে গভীর ষড়যন্ত্র। এখনই যদি গণতান্ত্রিক শক্তিগুলো ঐক্যবদ্ধ না হয়, সামনে দেখা দিতে পারে এক ভয়াবহ গুপ্ত স্বৈরাচার। তার এই মন্তব্যের পর থেকেই রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে তুমুল আলোচনার ঝড়। কে এই গুপ্ত স্বৈরাচার? ইঙ্গিতটা কাদের দিকে? এই প্রশ্ন এখন ঘুরছে সব মহলে। বিএনপির একাধিক শীর্ষ নেতা সম্প্রতি এই গুপ্ত স্বৈরাচার প্রসঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। যদিও কেউ সরাসরি নাম বলেননি, তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি নিছক কোনো রূপক নয়, বরং বিএনপি পরোক্ষভাবে আঙুল তুলছে এক সময়ের মিত্র জামায়াতে ইসলামের দিকেই। 2001 সালে 4 দলীয় জোটে একসঙ্গে ক্ষমতায় এসেছিল বিএনপি ও জামায়াত, কিন্তু যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর জামায়াতের বিরুদ্ধে দেশ বিদেশে চাপ বাড়ে, আর সেখান থেকেই শুরু হয় কৌশলগত দূরত্ব। এখন আওয়ামী সরকারের পতনের পর এই সম্পর্ক আরও জটিল হয়ে উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই মুহূর্তে দুই দলের দ্বন্দ্বের মূল জায়গা পিআর পদ্ধতি। বিএনপি স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা এই ভোট পদ্ধতি মানে না। অন্যদিকে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ঘোষণা দিয়েছেন, ফেব্রুয়ারির নির্বাচনে অংশ নিয়ে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়নের দাবি জানাবে তাদের দল। জাতিসংঘ সফরকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও পুনরায় বলেছেন, দেশের মানুষ পিআর বোঝে না, গ্রহণও করবে না। অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে প্রশাসনের বিভিন্ন পদে জামায়াত সমর্থিত ব্যক্তিদের অবস্থান নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। অনেকে বলছেন, জামায়াত এখন হয়ে উঠেছে এক ধরনের ছায়া সরকার। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নির্বাচন না হলে অনেকেরই সুবিধা হয়, তাই তারা পিআর পদ্ধতির কথা বলে নির্বাচন বানচালের অপচেষ্টা চালাচ্ছে। বিএনপি চায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন। রাজনৈতিক বিশ্লেষক ডক্টর দিলারা চৌধুরীর মতে, বিএনপির নাম না নিলেও পরিষ্কার তাদের সন্দেহের তীর জামায়াতের দিকেই। কারণ অতীতে জামায়াত ধর্মীয় আবেগকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে, সুযোগ নিয়েছে সংকটে, আর গণতান্ত্রিক চরিত্র নিয়ে এখনও প্রশ্ন রয়ে গেছে। তিনি বলেন, বিএনপি এখন এক দ্বৈত সংকটে। একদিকে আওয়ামী লীগের দীর্ঘ স্বৈরাচার থেকে মুক্তির লড়াই, অন্যদিকে পুরনো মিত্রদের অগণতান্ত্রিক প্রবণতা। এই দ্বন্দ্বই গুপ্ত স্বৈরাচার শব্দটিকে আলোচনায় এনেছে। বিশ্লেষকদের মতে, গত জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর জামায়াত গণতন্ত্রের পথে হাঁটার চেষ্টা করছে, কিন্তু তাদের ধর্মীয় রাজনীতির ছায়া এখনো গভীর। মাজারে হামলা, তৌহিদি জনতার নামে অরাজকতা, এসব ঘটনায় যদি জামায়াতের নীরব সমর্থন থেকেও থাকে, তবে তা গুপ্ত স্বৈরাচার পোষণের শামিল, এমনটাই মত বিশ্লেষকদের। অন্যদিকে বিএনপি নিজেদের ঘর গোছানোর দিকে মনোযোগ দিয়েছে। মনোনয়ন প্রত্যাশী থেকে শুরু করে মাঠ পর্যায়ের নেতাদের বলা হয়েছে গণসম্পৃক্ততা বাড়াতে, জনগণের পাশে থাকতে। এই মুহূর্তে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে বিএনপি এককভাবে কঠিন পরীক্ষার মুখে। ছোট কিছু বাম দল তাদের সঙ্গে থাকলেও শক্তি ও প্রভাব সীমিত, ফলে কার্যকর রাজনৈতিক ঐক্য গঠন এখন সময়ের দাবি। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করেন, যদি আসন্ন নির্বাচন গণতান্ত্রিকভাবে না হয় অথবা গণতান্ত্রিক শক্তিগুলো ঐক্যবদ্ধ না থাকে, তবে দেশ আবারও সংকটে পড়বে। এ কারণেই তারেক রহমানের গুপ্ত স্বৈরাচার প্রসঙ্গ আজ এত আলোচিত। এটি কেবল একটি সতর্কবাণী নয়, বরং দেশের ভবিষ্যৎ গণতন্ত্রের এক গভীর বার্তা। এখন প্রশ্ন একটাই, বিএনপি কি পারবে গণতন্ত্র ফিরিয়ে আনতে এবং মিত্রদের ছায়া থেকে বেরিয়ে আসতে? রাজনীতির এই টানাপোড়েন কোথায় গিয়ে শেষ হবে, তা দেখার অপেক্ষায় পুরো দেশ। ফারজানা ইসলাম, ডেস্ক নিউজ, সাফা টিভি বাংলা।